জিমনোস্পাম্পস। ল্যান্ড ক্লাসিফিকেশনের আগের দিন আমরা অ্যালগি, ব্রাভাইটা, টেরিডোফাইটা এই অবধি পড়েছি। আজকে আমাদের জিমনোস্পার্ম থেকে হবে এদের নয়, এটা বোর্ড। সেমিস্টার আচ্ছা, নেকেড সিডেড প্ল্যান্টস বলা হয় তাই তো জিমনোস্পার্মকে। আমরা অ্যালগি, ব্রাভাইটা পর্যন্ত পড়েছি এবং দেখেছি, সরি টেরিডোফাইটা পর্যন্ত পড়েছি, দেখেছি আমরা স্পোরোফাইটিক বডি এবং গ্যামেটোফাইটিক বডির বিশেষ বিশেষ অবস্থা। টেরিডোফাইটায় এসে আমরা দেখলাম যে স্পোরোফাইটিক বডি এবং গ্যামেটোফাইটিক বডি পুরো ডিফারেন্ট, তাই তো? কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। সেখানে জিমনোস্পার্মে এসে আবার উল্টাচ্ছে, মানে একদম ব্রাভাইটায় যেমন ছিল, অ্যালগিতে যেমন ছিল, তার উল্টো জিনিসটা এখানে আমরা জিমনোস্পার্মের ক্ষেত্রে পাবো। এখানে গ্যামেটোফাইটিক বডি ডিপেন্ডস আপন স্পোরোফাইটিক বডি। ওকে, এটা আমাদের মেন বিষয়, বোঝার ক্ষেত্রে প্রথমেই লাগবে। জিমনোস্পার্মস, জিমনোস মানে হলো নেকেড, আর স্পার্মা মানে হলো সিডেড। নেকেড সিডেড প্ল্যান্টস in which the ovules are not enclosed by ovary wall and remain exposed before and after fertilization. দেখো, এটা বুঝতে গেলে, এই লাইনটাই বুঝতে গেলে, গোটা জিমনোস্পার্ম বুঝতে গেলে আগে আমাকে অ্যাঞ্জিওস্পার্ম বুঝে নিতে হবে। আর অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে আমরা মেনলি যে পোর্শনটা লাগবে এটা বুঝতে গেলে, ফ্লাওয়ারিং পার্টের পোর্শনটা, সেটা আমরা অলরেডি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়ে রেখেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝাটা কোনো ব্যাপারই না, তবু একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, ওখানে আমরা দেখেছিলাম যে এটা ধরো যদি একটা ওভারঅল যদি এটাকে আমরা একটা ওভারি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা স্টাইল স্টিগমা ওভারি এইভাবে ব্যাপারটা ধরেছিলাম। হ্যাঁ, এভাবে ব্যাপারটা ধরেছিলাম। হ্যাঁ, আর এখানে এর মধ্যে ছিল ধরো ওভিউল গুলো। হ্যাঁ, এর মধ্যে ওভিউল গুলো ছিল, এই তো। তাহলে এটা যদি ওভারি হয়, এই পোর্শনটা যদি ওভারি পোর্শন হয়, তাহলে এটা পরবর্তীকালের অ্যাকচুয়ালি ফ্রুট, আর এটা যদি ওভিউল হয় তা পরবর্তীকালের সিড, তাই তো? তাহলে একটা গাছের ক্ষেত্রে সিডকে যদি ফ্রুটের মধ্যে থাকতে হয়, তাহলে অবশ্যই ওভারি থাকতে হবে যার মধ্যে ওভিউল আছে, তাহলেই তার পরের ফুল থেকে ফলের কনভার্সেশন ঠিকঠাক হবে, তাই তো? কিন্তু এখানে যদি সিডকে ওপেন অবস্থায় আমরা পরবর্তীকালে দেখি, তার মানে এটা দাঁড়াচ্ছে তার ক্ষেত্রে ওভারই নাই, আর সেই জন্য ওভিল গুলো বাইরে রয়েছে, তাই তো? এটা তো মেন বিষয়। তাহলে এখানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ফ্রুটের মানে ওভারির মধ্যে ওভিল আছে, আর সেই জন্য ফলের মধ্যে বীজ আছে। আর যদি বিষয় এমন হয় যে বীজগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, তার মানে সেখানে ওভারির কোনো কনসেপ্টই নাই, ওভারির কোনো কনসেপ্ট নাই, জাস্ট ওভিউল একদম বাইরে ন্যাকেড অবস্থায় রয়েছে। আর সেই ওভিল গুলোকে এক জায়গায়, ওভিল গুলোকে ধরে রেখেছে যে, তার নাম হবে স্পোরোফিল। সেটা মেগা আর মাইক্রো, মেল ফিমেলের জন্য মেগা মাইক্রো হবে, মানে মেগা অবভিয়াসলি ফিমেলের জন্য, আর মেলের জন্য মাইক্রো হবে। আর এই স্পোরোফিল গুলো এক জায়গায় গ্যাদার করে কোণের আকার ধারণ করেছে, সেই জন্য এদেরকে মেল কোন আর ফিমেল কোন বলা হবে। এই তো বেসিক ব্যাপার স্যাপার। যখন ওভারির মধ্যে ওভিউল লুকানো আছে, তার মানে দাঁড়ালো যে এরা মানে সুরক্ষিত, প্রোটেক্টেড, তাই তো? তার মানে এখানে সিডের কিন্তু সেই অর্থে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে। কিন্তু যখনই ওভিউল ন্যাকেড অবস্থায় রয়েছে, ওভারির মধ্যে নাই, তখনই তার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেই জন্য তাকে একটু তো অন্যরকম ভাবে ব্যবস্থা করতেই হয়েছে। বোঝা গেল? তাহলে আমাকে আগে অ্যাঞ্জিওস্পার্ম বুঝে নিতে হবে ভালো করে, তারপরে জিমনোস্পার্ম। কারণ গোটা বিষয়টা অ্যাঞ্জিওস্পার্মের সঙ্গে জিমনোস্পার্মের বিভিন্ন জায়গায় আলাদা ব্যাপার আছে। আর সেই কারণের জন্য আমাদের কিন্তু দুটো বিষয়কে যদি আমাকে কম্পেয়ার না করতে পারি, তাহলে কিন্তু বোঝাটা খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, বেসিক ব্যাপার এটা। এবার দেখো, একটু একটু করে বলি, দিয়ে তারপর আমরা ওভারঅল একটা জায়গায় আসবো। Seeds that develop post fertilization are not covered, means naked,
আচ্ছা, দে ইনক্লুড মিডিয়াম সাইজ ট্রিজ অর টল ট্রিজ অ্যান্ড সার্ভস। এবার বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন নাম টাম দেওয়া আছে, সেই বিষয়গুলো রয়েছে। দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুটস। দেখো আবার একবার সেই ইভলিউশনারি ট্রেন্ডের কথা ভাবো। অ্যালগি এলো, ব্রাভাইটা এলো, টেরোভাইটা এলো। টেরোভাইটা প্রথম ল্যান্ড প্ল্যান, ফার্স্ট ল্যান্ড প্ল্যান, যেখানে এসে দেখলো যে স্থলভাগ পুরো ফাঁকা এবং তারা দখল করলো। এরপর স্থলভাগ দখল করার সময় তারা জেনারেলি খুব ফেভারেবল জায়গাগুলোকে পছন্দ করছিল, ঠিক আছে। এবার আনফেভারেবল জায়গা যেগুলো, সেগুলো জেনারেলি ছাড়া ছিল। আর সেই আনফেভারেবল জায়গা মোটামুটি হিল এরিয়া, মোটামুটি। দেখো মরুভূমিতে আজও তেমন গাছ নাই, সেটা মরুভূমি এরিয়ার কথা এখনো আমরা বলতে পারি না সেই অর্থে। হয়তো অ্যাঞ্জিওস্পার্মের পর কেউ আসতেই পারে, বলা মুশকিল আছে যে তারা মরুভূমি দখল করলেছে, সেটা আমরা আজকে বলতে পারবো না। কিন্তু আমরা বলতে চাইছি যে ল্যান্ড এরিয়া যখন টেরিডোফাইটা দখল করলো, তখন আর বাকি যে জায়গা রইলো মানে আনফেভারেবল কন্ডিশনে, সেটা হলো হিল এরিয়া। আর জিমনোস্পার্ম মেনলি হিল এরিয়ার, মেজরিটি অর্থে হিল এরিয়ার গাছ, ঠিক আছে। তাহলে পাহাড়ি অত্যন্ত আনফেভারেবল যে সমস্ত কন্ডিশন গুলো রয়েছে, সেই কন্ডিশন গুলোতে এরা গ্রো করতে লাগলো, ঠিক আছে। এইবার যখনই এরকম পাহাড়ি অঞ্চলের মধ্যে গ্রো করতে হবে, তখনই জলের একটা সমস্যা আসবেই। কারণ এক তো অনেক উঁচু, আর তারপর তার দাঁড়িয়ে থাকাতে একটা ব্যাপার সমস্যাজনক ব্যাপার আসবে। কারণ প্লেনে থাকা আর হিল এরিয়াতে মানে ঢালু, হিল এরিয়া তো টপে থাকবে না সবাই, যেখানে ঢালু অংশ, ঢালু অংশে যখন থাকবে তাকে দাঁড়িয়ে থাকার একটা চাপের বিষয় আছে। আর সেই জন্য দুটোর জন্যই তার ট্যাপ রুট সিস্টেম, মানে প্রধান মূলতন্ত্র থাকতেই হবে, জল তোলা এবং মাটিতে দাঁড়িয়ে থাকা, এই দুটো বিষয়ের জন্য। ওকে। আচ্ছা, রুটস ইন সাম জেনারা হ্যাভ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন ইন দ্য ফর্ম অফ মাইকোরাইজা, দ্যাট ইজ পাইনাস। আমরা মনে হয় আগেও বলেছি পাইনাসের ক্ষেত্রে কথাটা, যে পাইনাসের ক্ষেত্রে আহ, যে ফাঙ্গাসের সঙ্গে পাইন গাছের অ্যাসোসিয়েশন রয়েছে রুটের। আর সেই কারণের জন্য কিন্তু পাইন গাছ এত উচ্চতা সঙ্গেও তারা কিন্তু অ্যাভেলেবেল পরিমাণে জল পেতে পারে, ঠিক আছে। তার কারণ হলো ফাঙ্গাসের সঙ্গে অ্যাসোসিয়েশন। একটা পাইন গাছের যে হাইট আমরা দেখিয়েছিলাম, আমাদের মনে আছে, পাইন গাছের যে হাইট, সেই হাইটটা বিশাল। এবং সেই হাইটের তুলনায় এদের রুট সিস্টেমটা কিন্তু সেই লেভেলে ডেভেলপ করেনি যতটা ডেভেলপ করা দরকার ছিল। আর সেই জন্য হাত বাড়িয়েছে বা হাত মিলিয়েছে বলতে পারো ফাঙ্গাসের সঙ্গে, যে এখানে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করলাম। ফাঙ্গাল হাইফি খুব দ্রুততার সঙ্গে মারতে পারে, প্রচুর এরিয়া জুড়ে থাকতে পারে, সুতরাং তারা মাটি থেকে জল এবং নিউট্রিয়েন্টসও হিউজ মাত্রায় কালেক্ট করতে পারে। বললো ঠিক আছে চল কোলাবোরেশন হয়, তুই আমাকে জল খনিজ লবণ তুলে দে, আর আমি তোকে খাবার দিয়ে দেবো। তাহলে সিম্বায়োটিক একটি অ্যাসোসিয়েশন, যা পাইন গাছের রুটের সঙ্গে শুধুমাত্র ফাঙ্গাল হাইফির অ্যাসোসিয়েশন না, এটা যে কোনো হায়ার প্ল্যান্টস এর সঙ্গে। হায়ার প্ল্যান্টস মানে আমরা মনে হয় জানি, হায়ার প্ল্যান্টস মানে হলো জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। এই দুটো গ্রুপকে হায়ার প্ল্যান্টস বলা হয়। এই হায়ার প্ল্যান্টস এর সঙ্গে ফাঙ্গালের যে অ্যাসোসিয়েশন, ফাঙ্গাইয়ের যে অ্যাসোসিয়েশন, তাকে বলা হয় মাইকোরাইজা। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক একটা, মাইকোরাইজা। এই অ্যাসোসিয়েশন আছে বলে পাইন গাছের মতো গাছগুলো খুব অ্যাভেলেবেল পরিমাণে জল খুব সহজেই পেতে পারছে। এবং আরেকটি বিষয়, দার্জিলিং এর মতো শহরে জলের অন্যতম সোর্স হলো এই মানে পাইন গাছের থেকে, মানে এই ফাঙ্গাল অ্যাসোসিয়েশন দ্বারা তোলা জল। কি হয়, দার্জিলিং শহরে জলের না খুব অভাব আছে। তো মানে খাওয়া বাতি বাকি কাজগুলো করার জন্য অনেক অংশেই কিন্তু জল সাপ্লাই হয়, ঠিক আছে। মাটির তলা থেকে জল তোলার অনুমতি নেই বা পাবেও না সব জায়গাতে, এরকম ব্যাপার। তো সেখানে কি হয়, ওই পাহাড়ের উপর দিকে অংশে অনেক বড় বড় লেকের মতো কাটা হয় আর কি। তাতে পাইন গাছের রুট অনেক কাটা যায়। এবার পাইন গাছের রুট যখনই কাটা যায়, এরা কি আছে, অ্যাসোসিয়েশন আছে। তো তো পাইন গাছের রুট এমনি অনেক জল স্কুইজ করে বাইরে বের করে, ঠিক আছে, কারণ অ্যাসোসিয়েশন একটু হাই লেভেলে আছে। আর সেই জল জমে জমে ওই গোটা লেক ভর্তি হয়ে যায়, এমনও অবস্থা হয়। এবং সেখান থেকে জল পাম্পে করে তুলে নিয়ে মেশিনে মানে গাড়িতে করে গোটা শহরে সাপ্লাই করা হয়, ঠিক আছে। তো মানে আমার গল্পটা বলার উদ্দেশ্য এটা, যে এই অ্যাসোসিয়েশন কি লেভেলে আছে, যার জন্য এরকম লেক কাটা অবস্থায় তারা ভরে যাচ্ছে দিনের পর দিন, সেখান থেকে জল তুলছে, জল ভরেই থাকছে, এই লেভেলে জল তুলতে পারে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে হবে একটু এটা কোরালয়েড রুট সাইকাসের ক্ষেত্রে। তাহলে দুটো বিষয় আমাদের পার্টিকুলারলি মনে রাখতে হচ্ছে, যে পাইন গাছের ক্ষেত্রে বা পাইনাসের ক্ষেত্রে মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন, এবং সাইকাসের ক্ষেত্রে
কোরালয়েড রুট। কোরালয়েড রুটের ব্যাপারটা কি? আচ্ছা, আমরা জিমনোস্পার্ম পড়তে শুরু করলাম, একটা জিনিস তো প্রথমে আমার বলা উচিত ছিল, সেটা হলো জিমনোস্পার্মের গাছ সম্পর্কে আমরা কতটা কি জানি। হুম। কতগুলো গাছকে আমরা চিনি, এটা জানাটা ভীষণ প্রয়োজনীয়। তার কারণ দেখো, জিমনোস্পার্ম আমাদের কাছে খুব একটা অ্যাভেলেবেল না, দু একটা আছে, তাও কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্টস হিসেবে আছে। হ্যাঁ, বাকি গাছগুলোকে না চিনতে পারলে আমরা সেই গাছ সম্পর্কে পড়াটাই খুব চাপ হয়ে যাবে। যেমন সবচেয়ে পপুলার গাছগুলোর মধ্যে ধরো সাইকাস। সাইকাস গাছ কারোর বাড়ির ছাদে আছে। আর বিভিন্ন স্কুল কলেজ, হ্যাঁ, ইউনিভার্সিটি, সরকারি অফিস থেকে আরম্ভ করে বিয়ে বাড়ি, হ্যাঁ, সব জায়গাতে কিন্তু সাইকাস গাছ পুরো অ্যাভেলেবেল। যেটা খানিকটা খেজুর গাছের মতো দেখতে হয়, ছবি দেখালে এক চান্সে সবাই বলবো ও স্যার আমি বুঝতে পেরেছি, এইটা তো আমি জানি তো, হ্যাঁ। নেক্সট রয়েছে ধরো পাইন গাছ, মানে পাইনাস। না, এখানে অ্যাভেলেবেল না। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলেই যেতে হবে এই গাছকে দেখার জন্য। আর পাইন গাছে তো ক্রিসমাস ট্রি মোটামুটি, হ্যাঁ, তো এমনি না হলেও দেখা উচিত একটা অ্যাটলিস্ট। নিচের নিচের ব্যাচে যারা পড়ছে তাদের তো অ্যাটলিস্ট একবার চোখের দেখা, ছবিতেও অ্যাটলিস্ট দেখা থাকা উচিত আর কি। হ্যাঁ, সেই লেভেলে। আচ্ছা, রয়েছে অরোকেরিয়া। অরোকেরিয়া খুব কমন গাছ, কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্টস হিসাবে আমাদের এখানে। ঠিক আছে, কারণ অরোকেরিয়া আমাদের এখানকার নয়, কিন্তু আমরা সাজানো, দেখবে পাতাগুলো ওই মানে নর্মাল পাতা নয়, মানে গোটানো 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 করা আছে। মানে মেয়েরা যেমন চুলের স্টাইল করে না, মানে কিছু সংখ্যক চুল নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনির মতো করে, হ্যাঁ, এবার গাদা গাদা ধরো ঝুলছে, মালিঙ্গা স্টাইল আর কি। হ্যাঁ, তো সেই চুলের যেমন ব্যাপার স্যাপার, অরকেরিয়া গাছে পাতার সেই সমস্ত ব্যাপার স্যাপার। ঠিক আছে, একবার গুগল সার্চ করলে সমস্ত গাছ ওটাকে দেখিয়ে দেবে। আমি গুগল সার্চ করে করে দেখাচ্ছি না, আমি নর্মাল ইলেভেনের ব্যাচ হলে অবশ্যই দেখাতাম, কিন্তু এই ব্যাচে আমি দেখাবো না। ঠিক আছে। আচ্ছা, আর থুজা রয়েছে, ঝাউ গাছ সবাই জানে, এই গ্রুপের গাছ। আচ্ছা, গিঙ্গো আছে, নিটাম আছে, সবই পাহাড়ি অঞ্চলের গাছ। ঠিক আছে, গিঙ্গো বাইলোবা, লিভিং ফসিল জানো, গিঙ্গো বাইলোবার কথা হয়, হ্যাঁ। তো এই যে গাছগুলো রয়েছে এগুলো সব জিমনোস্পার্মিক প্ল্যান্ট, যাদের নিয়ে আমাদের আলোচনা হবে। তাদের মধ্যে সবারই কমন ব্যাপার রয়েছে, সেটা হলো যে নেকেড সিডেড প্ল্যান্ট। ঠিক আছে, এদের সবারই ক্ষেত্রে কিন্তু ওভারি নাই, ওভিউল ডাইরেক্টলি রয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা গাছের হিউজ ভ্যারিয়েশন আছে, একদম স্টেম থেকে শুরু করে রুট লিফ সমস্ত জায়গাতে হিউজ ভ্যারিয়েশন। কোথায় অরোকেরিয়া, কোথায় সাইকাস, আর কোথায় থুজা বলো, মানে ঝাউ গাছ। একটা গাছের সঙ্গে একটা গাছে তুমি মেলাতেই পারবে না। ঝাউ গাছের সঙ্গে পাইন গাছ, তার সঙ্গে গিঙ্গো বাইলোবা, মানে কিছুই মেলাতে পারবে না তুমি। থুজা এইটুকু সাইজের হয়, বড় হতে পারে, কিন্তু ওই বুসি টাইপের একটা নেচার নিয়ে আসে। পাতার কোনো কিছু বুঝতেই পারবে না, কেমন। ঝাউ গাছের পাতা তো দেখেছো কেমন। ঠিক আছে, আবার তুমি যদি পাইন গাছে দেখো সব ঝাঁটাকাঠির মতো এরকম করে নিডল শেপ হয়ে আছে। আবার যদি গিঙ্গো বাইলোবা দেখো, তাহলে বাইলো হার্ট শেপে করে পাতা, ফলিয়েজ লিপ বানানো আছে। আবার যদি সাইকাস দেখো, তাহলে খেজুর গাছের মতো পাতা করে বসে আছে। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারিয়েশন। ঠিক আছে, এবং স্কেল লিপ এবং ফলিয়েজ লিপ দুটো একসঙ্গে বিভিন্ন গাছের ক্ষেত্রে রয়েছে। তো স্কেল লিপ মানে একদম গোটা গায়ে আঁশের মতো করে জাস্ট লাগানো আছে ফর ট্রান্সপিরেশন, ফর অ্যাভয়েড, মানে অ্যাভয়েড অ্যাভয়েড ট্রান্সপিরেশন, হ্যাঁ, বাষ্পমোচন যাতে রোধ করতে পারে সেই জন্য স্কেল লিপ লাগিয়ে গেছে। এই ভ্যারিয়েশন গুলো থাকার জন্য আমাদের কিন্তু ওভারঅল কনসেপ্ট গ্রো করা ভীষণ মুশকিলের ব্যাপার আছে। ঠিক আছে, ভ্যারিয়েশন আছে, ব্যাপক ভ্যারিয়েশন আছে। যাই হোক, আমাদের ওগুলো নিয়ে অত মাথা ব্যথা নয়, আমাদের রুট সিস্টেমে প্রথম প্রশ্ন আসবে নিট থেকে। আর যেখানে পাইন গাছের জন্য তোমার মাইক্রোরাইজা। সাইকাসের ক্ষেত্রে যেটা বলছি, সাইকাসের ক্ষেত্রে রুটে কিরকম হয়, রুটটা দেখে মনে হবে যে মানে রোগাক্রান্ত। মানে রুট যদি এরকম হাল হয়, দেখি মনে হচ্ছে না রোগগ্রস্ত, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। এর মধ্যে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন আছে। তো কি করেছে, এই রুটটা অ্যাকচুয়ালি সারফেস এরিয়া বাড়িয়েছে, আর কিছু করে না, সারফেস এরিয়া বাড়িয়েছে। আর তার কারণের জন্য এই হিউজ পরিমাণ জল এবং মিনারেলস এ অ্যাবজর্ব করতে পারে মাটি থেকে। তো সাইকাসের গাছের এই যে অ্যাসোসিয়েশন, এটা কিন্তু পাইন গাছের মতো না। পাইন গাছের হাইফি, দূর দূরান্তের হাইফি এসে রুটের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, ব্যাস, ওদের গল্প আলাদা রকম। আর এদের কি ভেতরে ঢুকে আছে, ভেতরে বসে বসে নাইট্রোজেন ফিক্স পর্যন্ত করতে পারে। ঠিক আছে, এরকম একটা অ্যাসোসিয়েশন। এবং এই যে কোরালয়েড এই স্ট্রাকচারটা, হ্যাঁ, সেই জন্য কি কোরালয়েড রুট বলা হয়, এটা সাইকাস গাছে গাছে স্পেসিফিক্যালি এই জায়গা থেকেই একদম লাইন অনুযায়ী কোশ্চেন চলে আসে। তা আমাদের বেশি কিছু হিজিবিজি করার দরকার পড়বে না। ঠিক আছে, ইন প্ল্যান্টস লাইক সাইকাস স্মল স্পেশালাইজড রুটস called coralloid roots are associated with nitrogen fixing cyanobacteria. ঠিক আছে,
মানে সেখানে তোমার নস্টক অ্যানাবিনার মতো মেম্বাররা রয়েছে যারা এখানে নাইট্রোজেনকে ফিক্স করে। পাশে ABCD লিখে দেবে। Stems are unbranched in cycas and branched in pinus, cedrus, etc. মানে এখানেও কিন্তু তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, সুপারি গাছের যেমন একটা ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের অ্যাঞ্জিওস্পার্মে, পাশাপাশি আম, জাম, বট, কাঁঠাল, অশ্বত্থর একটা ভ্যারিয়েশন রয়েছে। হোক মনোকট, ডাইকট, সে নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু এই ব্রাঞ্চড আনব্রাঞ্চের যে বিষয় সেটা, তাহলে এখানে সাইকাস গাছ রয়েছে একদম সোজা, যেমন খেজুর গাছের ক্ষেত্রে, নাল গাছে না মানে তাল গাছের ক্ষেত্রে, নারকেল গাছের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে সেরকমই ব্যাপার রয়েছে তোমার সাইকাস গাছের ক্ষেত্রে। একদম সিঙ্গেল গুড়ি উঠবে, তারপরে সেখানে পাতাগুলো বেরোবে খেজুর গাছের মতো করে। আর সেখানে যদি আমরা পাইন গাছের ক্ষেত্রে বলি, তাহলে সেখানে মানে মাটির উপরের অংশটাকে শুট বলা হয়, ঠিক আছে। এদের আবার পাইন গাছের ক্ষেত্রে আবার লং শুট, ডোয়ার্ফ শুট এরকম পরিচয় আছে, ঠিক আছে। মানে এখান থেকে ধরো মেন মেন ব্রাঞ্চ থেকে, মেন স্টেম থেকে যখন ব্রাঞ্চ বেরোলো এটাকে বলা হয় লং শুট, ঠিক আছে। এরপরও যখন ব্রাঞ্চ বেরোলো তখনও সেটাকে লং শুট বলা হয়। এরপর ধরো আরো ব্রাঞ্চ বেরোলো, আর বললাম না লং শুট বলা হয়, কারণ এখান থেকে আমরা বলছি ধরো পাইন গাছের পাতাগুলো বেরিয়েছে, নিডল লাইক পাতাগুলো বেরিয়েছে, তাহলে যেখান থেকে পাতাগুলো বেরোলো সেটাকে আমরা বলবো ডুয়ার্ফ শুট, অন্য কিছু মানে নাই। তাহলে স্টেমের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ রয়েছে লং শুট, তার সঙ্গেও লং শুট অ্যাটাচ থাকতে পারে, এরকম 5 বার 7 বার থাকতে পারে। কিন্তু যে জায়গায় গিয়ে পাতা ধরেছে, যে জায়গায় গিয়ে কোন ধরেছে, সেগুলো ডুয়ার্ফ শুট, ঠিক আছে। তাহলে এখানে লং শুট এবং ডুয়ার্ফ শুট দুটো কনসেপ্ট রয়েছে, লং শুট এবং ডুয়ার্ফ শুট, ডুয়ার্ফ শুট, এই দুটো কনসেপ্ট এখানে রয়েছে, ঠিক আছে। পাইন গাছের জন্য, সাইকাস গাছের এরকম কোনো কনসেপ্ট নেই, কারণ ওদের সিঙ্গেল একদম বডি, মানে আনব্রাঞ্চড বডি, সেই জন্য। আচ্ছা, লিভস আর সিম্পল অর কম্পাউন্ড অ্যাজ আর দে আর ওয়েল ডেভেলপড টু উইথস্ট্যান্ড এক্সট্রিম টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। কারণ এই যে বিভিন্ন গাছের ক্ষেত্রে বলছি বিভিন্ন রকম ব্যাপার স্যাপার রয়েছে, হ্যাঁ। পাইন গাছে যদি দেখো গোটা গায়ে না স্কেল লিভ লাগানো আছে, গোটা গায়ে স্কেল লিভ লাগানো, তুমি এমনি নর্মাল দেখে বুঝতে পারবে না, ঠিক আছে। গোটা গায়ে আঁশের মতো করে লাগানো আছে, যাতে কি হয় এদের লেন্টিসেলুলার বাষ্পমোচন যেটা আর কি, হ্যাঁ, মানে লেন্টিসেল মানে ট্রান্সমিশন থ্রু লেন্টিসেল যেটা, সেটাকে অ্যাভয়েড করে দিয়েছে। আর পাতার অবস্থা তো দেখতেই পাচ্ছ, জানাকাঠির মতো করে দিয়েছে একদম। তার মানে এখানে পাতা দিয়েও ট্রান্সপিরেশন হবে তার কোনো অপশনই রাখে নাই, কারণ জল তুলতেই এত ঝামেলা হয়, এত কষ্ট হয়, আর সেই জন্য বাষ্পোষণ করে মানে বেশি পরিমাণে বেরিয়ে যাওয়ার ব্যাপারটাকে পুরো অ্যাভয়েড করে ফেলেছে, ঠিক আছে। সবার জন্য মিলবে না এক জিনিস, আর সেই জন্য সবার সবার আলাদা আলাদা জিনিস, সেই জন্য লিভস আর সিম্পল অ কম্পাউন্ড, ঠিক আছে। আর এক্সট্রিম ওয়েদারকে উইথস্ট্যান্ড করার জন্য তাদের সব রকম ব্যবস্থা রয়েছে। ইন সাইকাস দ্য পিনেট লিভস পারসিস্ট ফর এ ফিউ ইয়ার্স। পিনেটলি কম্পাউন্ড যখন লিভস পরানো হয় মরফোলজিতে, তখন দেখবে ওই সিম্পল লিভ, কম্পাউন্ড লিভ, তারপর সে পিনেটলি কম্পাউন্ড, এরকম সব হবে। তেঁতুল গাছের পাতার যেমন, সজনে গাছের পাতার যেমন, সেরকম অত ঝামেলা যাওয়া দরকারই নেই, সব আমাদের নিচের জন্য সব আসে না অত, ঠিক আছে। একদম প্লেন খেজুর গাছের মতো ব্যাপারটা ভাবো, ঠিক আছে। ওই একটা করে ডালের মতো বেরোয়, সেখান থেকে পাতাগুলো বেরোয়, ঠিক আছে। ওরকম একটা জায়গা থেকে বেরোতে থাকে, যত ডাল আস্তে আস্তে ঝরতে থাকে তত স্টেমটা বাড়তে থাকে। আলটিমেট মাথার দিকের পোর্শনে আছে, খেজুর গাছে যেমন মাথার দিকের পোর্শনে গোটা ব্যাপারটা আছে, হ্যাঁ। এবার যত দিন যাবে আস্তে আস্তে ডাল ঝরে যাবে, তত গাছটা আস্তে আস্তে উঁচু হবে। এবং এই যে পিনেটলি কম্পাউন্ড লিভ যেটা রয়েছে সেটা বহুদিন পর্যন্ত পারসিস্ট করতে পারে। সাইকাস হয়তো দেখলে যে 5 বছর 5 বছরই একই অবস্থা থেকে গেল, তুমি তার কোনো ডেভেলপমেন্টই বুঝতে পারছো না, তুমি দেখে বুঝতেই পারছো না আদৌ সে বেঁচে আছে না মরে আছে, মানে ওই আছে, মানে ওই একই জায়গায়, কোনো রকমের ডেভেলপমেন্ট নেই। হঠাৎ করে দেখলে হয়তো 1 বছরের মাথায় বেশ খানিকটা গ্রো হয়ে গেল, গ্রোথ দেখালো, ঠিক আছে, এরকম আর কি। মানে অ্যাকচুয়ালি অ্যাডভার্স কন্ডিশনে গ্রো করার গাছ তো, আর সেই জন্য ও মানে যত রকমের অ্যাডভার্স কন্ডিশন আছে ও শেষ পর্যন্ত চেষ্টা করবে গ্রো করার, ঠিক আছে। তাতে থেমে গেল বৃদ্ধি, কোনো অসুবিধা নাই, বেঁচে আছি, চল যখন পরিবেশ আসবে তখন আবার গ্রো করব, ততদিন পর্যন্ত শুধু বেঁচেই আছি, এইটুকু। তো সেই জন্য মানে বহু বছর পর্যন্ত পারসিস্ট করতে পারে, এইরকম বিষয়টা কিন্তু থাকবেই সব সময়। ওকে, ইন কনিফার্স, কনিফার্স মানে পাইনাস, সিট্রাসের কথা বলছে ওরা, কনিফের মানে এদের যে অ্যাকচুয়ালি এদের আন্ডারে যে ট্যাক্সন গুলো রয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে, যেমন সাইকাসের ক্ষেত্রে একটা গ্রুপ রয়েছে, পাইনাসের ক্ষেত্রে গ্রুপ রয়েছে। ইন কনিফার্স দ্য নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া, their thick cuticle and sunken stomata also help the reduce water loss.
যে কথাটা বলছিলাম। এবার প্রশ্ন আসতে পারে একটা জায়গায়, মনে, পরীক্ষায় আসবে না, মনে আসতে পারে যে বাষ্পমোচন করার বা ট্রান্সপিরেশন করার একটা মূল উদ্দেশ্য গাছের, সেটা হলো জলের মাধ্যমে খনিজ লবণকে তোলা। নাহলে পুরনো জল তুলে বাইরে ফেলে দিয়ে কি লাভ, যদি আবারও জল তুলতেই হয় খরচা করে, তাই না? আর তার কারণ ছিল যে যাতে মিনারেলস কে তুলতে পারে, প্রতিবার জলের সঙ্গে মিনারেলস দ্রবীভূত থাকবে আর সেই মিনারেলস কে তুলতে পারবে, এটা তো উদ্দেশ্য ছিল। এবার দেখো পাইন গাছের ক্ষেত্রে যখন অ্যাসোসিয়েশন রয়েছে হাই লেভেলে, যারা হিউজ পরিমাণে মিনারেলস সাপ্লাই করেই দেয়, সেটা পাইন গাছের মাথা ব্যথা নেই। দেখো মনে হতেই পারে মানে এত বড় বড় গাছ, আমি ধরুন এক একটা গাছের উচ্চতা 4 তলা 5 তলা বাড়ির সমান, পাহাড়ি উচ্চতা 4 তলা 5 তলা বাড়ি, তারপরে ঠিক আছে, তাহলে সেই জায়গায় গাছের টপ লেভেলে জল তোলে কি করে যদি বাষ্পমোচনই না হবে? কারণ অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস পড়তে গিয়ে আমরা ডিকসন ও জলির মতবাদে দেখেছি যে সেখানে বাষ্পমোচনীয় টান একটা বড় ব্যাপার। রুট প্রেশার, সঙ্গে ছিল ওপর দিকে ট্রান্সপিরেশন পুল, আর মাঝখানে ছিল কোহেশন অ্যাডহেশন ফোর্স। এই 4 রকমের জিনিস দিয়ে অ্যাকচুয়ালি অ্যাসেন্ট অফ স্যাপ হতো, ঠিক আছে, রসের উৎস একদম নিচে থেকে টপ লেভেল পর্যন্ত জল ফেলতো। তাহলে বড় বড় বাঘা বাঘা মোটর যখন ফেল করে দেয় বড় বড় হর্স পাওয়ারে, তখন এরা কিভাবে সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই বিভৎস টাইপের কিছু মেকানিজম আছে। আমার প্রশ্ন হলো সেই জায়গাতেই, যে যেখানে এদের এই সব জায়গায় ট্রান্সপিরেশনের অপশনই খতম করে রেখে দিয়েছে, তাহলে এরা জল তো বাইরে বাষ্পমোচন করতেই চাইছে না, তাহলে নতুন জল তুলবে কি করে? আচ্ছা তাই নাই হলো, খনিজ লবণ তুলবে কি করে? তার জন্য দেখো অ্যাসোসিয়েশনটা রয়েছে। হাইট তো এত লেভেলে আসে না, বাকিদের হাইট এই লেভেলে নয়, আবার সবার জন্য তাদের পাতার ব্যাপারটা সব রকম নয়। যেমন তুমি গিঙ্গোর যদি বলো, একদম ফলিয়েজ লিফ, নর্মাল এখানকার যেমন লিফ হয় সেরকম, গিঙ্গো বাইলো বা লিফ হলো এরকম, এরকম বাইলোটা আর কি, এটা হলো তার পাতা, ঠিক আছে, সেই জন্য বাইলোবা ওর নাম, ঠিক আছে। তাহলে এর পুরো ফোলিয়েজ লিফ নর্মাল লিফের মতো, তো তার ক্ষেত্রে আলাদা বিষয় রয়েছে। সাইকাসের হাইট অত হয় না, সাইকাসের ছোট্ট ছোট্ট হাইট, ঠিক আছে, সুতরাং ওর কোনো ঝামেলাই নেই। মানে বিভিন্ন বিভিন্ন গাছের জন্য বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, আর সেই জন্য সমস্যা হবে না। নেক্সট রয়েছে রিপ্রোডাকশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানকার। জিমনোস্পার্মস আর হেটেরোস্পোরাস, they produce haploid microspore and megaspore. Spores, some leaves are modified into sporophylls. They are compactly and spirally arranged along with the axis from lax or stabili or cones. এই জায়গাতে আমার মনে হয় যারা জানে না চেনে না তাদের জন্য একবার অন্তত পক্ষে যদি ছবি না দেখিয়ে দিই, তাহলে সেই গোটা বিষয়টা অধরাই থেকে যাবে, ঠিক আছে। সেই জন্য একবারের জন্য আমরা সাইকাসের, সরি, পাইন গাছের ক্ষেত্রে যেহেতু আলোচনাটা আমরা মেনলি করব, তাহলে পাইন গাছের ক্ষেত্রে মেল কোন আর ফিমেল কোন একবার দেখাবো, আর দেখিয়ে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব, কারণ নাহলে হয়তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। পাইনাস মেল কোন, বাকি তোমরা বাড়িতে গুগল সার্চ করে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আমি সেই জায়গায় কোনো ঝামেলায় যাচ্ছি না। হুম, শুধু মেল কোন আর ফিমেল কোনকে আমরা একবার করে দেখিয়ে দিচ্ছি। হুম, পাইন গাছের ক্ষেত্রে তার মেল কোন, ঠিক আছে, পাইন গাছের মেল কোন, ঠিক আছে, একবারে এরকম করে অ্যারেঞ্জ করে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই জায়গাগুলো, ঠিক আছে, তোমরা গুগল সার্চ করে দেখে নেবে। আর আমি দেখাই, এগুলো মেল কোন, ঠিক আছে, এই যে এক জায়গায় গ্যাদার করে রয়েছে। আর তুমি ফিমেলের জায়গায় গেলে আরো সুন্দর স্পষ্ট করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সাইকাসের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, সেটা সব জায়গায় এক ছবি পাবে না। এটা আবারও মেল কোন, সাইকাসের ক্ষেত্রে দেখো কোন, এই যে ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট। এবং সবচেয়ে মেন ব্যাপার হলো স্পোরোফিল, যাকে নিয়ে আমরা কথা বলবো, সেই স্পোরোফিল, এই যে এক একটা অংশ, এক একটা এই অংশ, এই যে এক একটা এই অংশগুলো রয়েছে না, এগুলো হলো স্পোরোফিল এক একটা, এইগুলো সবাই মিলে গ্যাদার করা আছে এই জায়গায়, ঠিক আছে, দূর থেকে দেখায়। এই স্ট্রাকচার গুলো হলো স্পোরোফিল, যার মধ্যে ওভিউলটা ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, তাহলে ওভারই কোনো কনসেপ্ট নেই। স্পোর বিয়ারিং লিফ কল্ড স্পোরোফিল, ফিল মানে পাতা,
বোঝা গেল? আর যেহেতু এটা স্পোরোফাইটিক বডি নিয়ে কথা চলছে, তাহলে নো ডাউট স্পোর বিয়ারিং পাতা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একসঙ্গে অ্যারেঞ্জ করে আছে এটাই, আর সেই জন্য এখানে কোণ। এবং সব আছে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে, এরকম করে ঢাকা দিয়ে দিয়ে চারদিকে ঢাকা দিয়ে, তাহলে কি মানে ভেতর দিকে লুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে, ভেতর দিকটাই লুকিয়ে বসে আছে। বোঝা গেল? এটা মেলের ক্ষেত্রে যত না বেশি এই যে লুকিয়ে থাকার ব্যাপারটা, ফিমেলের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে। কারণ মেলের ক্ষেত্রে তো স্পোর জেনারেট করবে, আমরা যেটা কথা বলছি তো মেল তো স্পোর জেনারেট করবে, মানে পোলেন গ্রেন জেনারেট করবে, এ তো হিস করবে, ঝরে পড়বে। তাহলে এর ক্ষেত্রে বেশি লুকিয়ে থাকার কেস নাই। কিন্তু যে ফিমেল, তার কথা বলছি, সে লুকিয়ে থাকবে। এবং এরকম প্রায় একই রকমের স্ট্রাকচার দেখাই। অরিজিনাল ছবি যদি আমরা দেখি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এই হলো ফিমেল কোণ, ঠিক আছে? আর দেখো নিচে রয়েছে ফিমেল কোণ, ঠিক আছে? মানে এই যে এক একটা স্ট্রাকচার কাঠের মতো এক একটা জিনিস রয়েছে, এগুলো হলো স্পোরোফিল, যারা ভিতর দিকে অংশে, এখন তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে ম্যাচিউর করে গেছে বলে। যদি মানে আমরা মানে সেইভাবে যদি বলি কাঁচা অবস্থায় থাকে, তাহলে কিন্তু অনেক কম্প্যাক্টলি থাকে। এটা যেহেতু ম্যাচিউর করে গেছে, সেই জন্য এত ফাঁকা ফাঁকা চলে এসছে। কারণ অলরেডি এরা কিন্তু খুলে খুলে একটা করে পড়ে যাবে, মানে যে আলটিমেট টার্মিনেট, মানে যেটা জায়গা আর কি, মানে এক, দেখো তুমি ইম্যাচিওর অবস্থায় দেখো একবার, তাহলে বুঝতে পারবে কিভাবে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করা আছে। দেখো কাঁচা গুলো, দেখো কাঁচা, ওপরে এগুলো তাহলে, হ্যাঁ আনারসের মতন দেখতে মনে হতে পারে, কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে? সেখানে ম্যাচিওর গুলো দেখাচ্ছ অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে, ঠিক আছে? তা এই কনসেপ্ট গুলো যদি মিনিমাম লেভেলে না থাকে, তাহলে তো বোঝানোটা সত্যি খুব চাপের। কারণ এগুলো তো আমাদের চোখের সামনে দেখতে অভ্যস্ত নই আমরা, আর সেই জন্য বোঝানোর ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। আর একটাই ছবি দেখাবো, সেটা হলো যখন পাইন গাছের কথা হচ্ছে, নো ফাজলামি, যখন পাইন গাছের কথা হচ্ছে, দেখো এটা হলো পোলেন গ্রেন, একটা পোলেন গ্রেন, উইংড পোলেন গ্রেন, যারা বাতাসের মধ্যে ভাসতে পারে, ঠিক আছে? সব কারণগুলো আমরা বলছি, ঠিক আছে? তো আমরা মোটামুটি ছবি কিছু দেখলাম, তাহলে আমাদের কিছুটা আইডিয়া আমাদের হলো আর কি। তো সেখানে আমরা এবার কোনগুলো দেখাই যে কি ব্যাপারটা রয়েছে। তো ডুয়ার্ফ স্যুট যেটা রয়েছে, সেই ডুয়ার্ফ স্যুটের মধ্যে কিন্তু কোনগুলো রয়েছে, ঠিক আছে, যেখানে লিফ রয়েছে। তো ওভারঅল স্ট্রাকচার যদি আমরা ফিমেলের ক্ষেত্রে দেখি, তাহলে এরকম একটা স্ট্রাকচার মোটামুটি দেখবো, ঠিক আছে, যেখানে এইভাবে ধরে রয়েছে, ডুয়ার্ফ স্যুটের মধ্যে এইভাবে ধরে রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এইভাবে স্পোরোফিল গুলো অ্যারেঞ্জ করা আছে, স্পোরোফিল গুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে। ওকে, এটা কাঠের মতো দেখলে সেই স্পোরোফিল গুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে। এবার এদের ভিতর দিকে যদি ফিমেল হয়, তাহলে এদের ভিতর দিকে ওভিউলটা অ্যাটাচ করা আছে, প্রত্যেকটার ভিতর দিকে ওভিউল গুলোকে অ্যাটাচ করানো আছে, প্রত্যেকটার ভিতরে ওভিউল গুলোকে অ্যাটাচ করানো আছে। এবার মেলের নর্মালি জিমনোস্পার্মের সঙ্গে অ্যাঞ্জিওস্পার্মের আমাদের মেজর ডিফারেন্স গুলো একটু দেখে নিতে হবে। আমরা একবার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লোরিং প্ল্যান্টস এ দেখিয়েছিলাম, এখানে আরেকবার দেখাবো তার কারণগুলো, ঠিক আছে? এই ছবিটাকে যদি আমরা জুম ইন করি, মানে একটা ওভিউলের ক্ষেত্রে যদি আমরা গোটাটাকে জুম ইন করি, তাহলে সেক্ষেত্রে 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 এটা মোটামুটি একটা ওভিউলার স্ট্রাকচার, যেটাকে এটাকে ইন্টিগুমেন্ট বলা হয়, ঠিক আছে? এখানে ইউনিটেকমিক, অ্যাটেকমিক, বাইটেকমিক এরকম কথা হয়েছে। এখানে ভিতরের যে অংশটা, এটা হলো এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। এখানে কি হয়েছিল অ্যাঞ্জিওস্পার্মে একবার মনে করে দিই, একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, ওপরে তিনটে ডিজেনারেট করেছিল ইন জেনারেল, আর সেই জন্য নিচেরটাকে বলেছিলাম ফাংশনাল মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর, ঠিক আছে? এবার এই ফাংশনাল মেগাস্পোরে এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা একবার ডিভাইড করেছিল, দুটো নিউক্লিয়াস হয়েছিল, দুজন দুদিকে চলে গেছিল, এরপর দুজনেরই একবার এবং আরেকবার, তার মানে মোট তিনবার সাকসেসিভ মাইটোটিক ডিভিশন, 3 টাইমস এরকম বলা হয় আর কি, হ্যাঁ। তিনবার মাইটোটিক ডিভিশনের ফলে এই 8টা নিউক্লিয়াস তৈরি হলো। এর মধ্যে দুটো পোল থেকে একটা করে নিউক্লিয়াস চলে এলো মাঝখানে, যাদেরকে আমরা পোলার নিউক্লিয়াই বলি। তাহলে এখান থেকে একটা কমে গিয়েছিল, আমরা কিন্তু সবটাই দেখাচ্ছি অ্যাঞ্জিওস্পার্মে। এই তিনটে নিউক্লিয়াসের মধ্যে একটা ছিল ফিমেল গ্যামেট, আর দুদিকে দুটো ছিল সাইনার্জিডস, দুদিকে দুটো ছিল সাইনার্জিডস। এরা মিলিয়ে একটা ওভারঅল সেল লাইক একটা ব্যাপার স্যাপার ছিল,
আর এরা তিনজন ছিল অ্যান্টিপোডাল সেল। এই ঘটনাটা ছিল অ্যাঞ্জিওস্পার্মে। জিমনোস্পার্মে কি হলো? আচ্ছা, অ্যাঞ্জিওস্পার্মে এর পরে কি হয়েছিল? এরপরে যেটা হয়েছিল সেটা হলো এখানে পোলেন টিউব সাইনার্জিস দিয়ে ঢুকেছিল পোলেন টিউব, যারা এনেছিল দুটো মেল গ্যামেট। এ ঢোকার পরই এখানে আরেকটা মেল গ্যামেট দিয়ে ফিউজ করে এরা 3N হয়ে গেছিল। তার মানে আফটার ফার্টিলাইজেশন 3N এন্ডোস্পার্ম মিক নিউক্লিয়াস ফর্ম করেছিল, এবং আরেকটি মেল নিউক্লিয়াস ফিউজ করেছিল এখানে, দিয়ে হয়েছিল 2N জাইগোট। এটা ছিল 2N জাইগোট। ওভারঅল এই গোটা 3N এর ব্যাপারটা এখানে সেল ডিভিশন করিয়ে করিয়ে গোটা জায়গাটা ভরে ফেলেছিল। আর এই জাইগোটটা আলটিমেট ডেভেলপ করেছিল এমব্রায়োতে। এই ছিল অ্যাঞ্জিওস্পার্মে। জিমনোস্পার্মে কি কি পরিবর্তন হলো এই জায়গাগুলোতে দেখ। আমরা পাশের দিকে ছবিটা মুছিয়ে দিই, দুটোর মধ্যে কম্পারিজনটা বোঝাতে পারবো পাশাপাশি রেখে। তো সেটা হলো এরকম যে এটা যদি জিমনোস্পার্মের ক্ষেত্রে হয় তাহলে সেখানেও ইন্টিগুমেন্ট থাকার বিষয় রয়েছে, নাই তা নয়। এবার দেখো, পাহাড়ের ওই উচ্চতা যদি আমরা জিমনোস্পার্ম ধরে নিই যে পাহাড়ি এরিয়ার, তাহলে পাহাড়ের ওই উচ্চতার, তাহলে পলিনেটিং এজেন্ট কেউ নাই, মানে বায়োটিক কেউ নেই। কারোর খেতে তো কাজ নেই ওই রকম এত এত উচ্চতা পর্যন্ত গিয়ে তারা কিছু খেতে যাবে বা এমন কোনো ধান্দা তাদের নাই। তাহলে পলিনেটিং এজেন্ট অ্যাবসেন্ট রয়েছে বায়োটিক। অ্যাবায়োটিকে বায়ু ছাড়া কেউ নেই, তাই তো? তাই একমাত্র একটাই এদের মানে উপায় অ্যাবায়োটিক, আর সেটা হলো থ্রু উইন্ড। তার কারণ পাহাড়ের ওই উচ্চতায় বাকি কোনো কিছুই ট্রাভেল করা সম্ভব হচ্ছে না। আর এই জায়গাতেই তোমাকে বুঝে নিতে হবে যে তাহলে পোলেন গ্রেনের কি কি ফিচার্স থাকতে হবে। আর সেই জন্য আমরা ছবিতে উইংড পোলেন গ্রেনকে দেখিয়ে নিলাম পাইন গাছের ক্ষেত্রে। দেখো আমরা তো জিমনোস্পার্মের গোটাটা ঠিকা নিয়ে বসে নাই, আমাদের তো মেনলি টার্গেট আছে একটা পরীক্ষা, সেই পরীক্ষার যা কোশ্চেন আসবে তাই। সব জিমনোস্পার্মে কি হয় বুঝতে গেলে তো মুশকিল পড়ে যাবো আমরা, তাই না? তো একটা জায়গায় তো আমাদের আটকে থাকতেই হবে। সেক্ষেত্রে আমরা পাইনাসের ক্ষেত্রে যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে মেজর বিষয় হয়েছে রয়েছে পাইনাস, পাইনাসের কথা বললেই হলো। তাহলে সেখানে যে মানে অ্যাকচুয়ালি যেটা পোলেন গ্রেনের স্ট্রাকচার, তার সঙ্গে এরকমের দুটো স্ট্রাকচারকে দেখতে পেলে যে দুপাশে দুটো এরকম করে উইং বেরিয়ে রয়েছে। যার কারণ হলো যে জায়গা থেকে মেল কোন থেকে ঝরে পড়ুক না কেন বাতাসের মধ্যে উড়ে উড়ে যেন একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে ট্রাভেল করে যেতে পারে, প্রচুর নষ্ট হবে। আমরা দেখেছি যে যদি অ্যানিমোফিলাস হয় তাহলে এমনিতেই তাদের পোলেন গ্রেন নষ্ট হওয়ার একটা ব্যাপক প্রবাবিলিটি রয়েছে, এখানেও হবে নো ডাউট। এবং এখানে পোলেন সাওয়ার বা সালফার সাওয়ার হয়। মানে আমরা যদি বর্ষাকালের দিকে এরকম পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই, পাইন গাছের জঙ্গলে বেড়াতে যাই, সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা আগে যা সেই পাইন গাছের জঙ্গলে যদি বেড়াতে যায় তাহলে দেখতে পাবো যে গোটাটা মানে একদম ওই আহ মানে প্রায় টেন্স টু রেড আর কি, গোটা ম্যাটের মতো করে হয়ে আছে গোটা ফ্লোরটা, মানে গোটা মাটি যে রয়েছে। হ্যাঁ, তো সালফার সাওয়ার বলা হয়, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে সাওয়ারে যেমন জল পড়ে সেরকম করে আমাদেরকেও ভিজিয়ে দেবে আর কি, মানে পুরো ভরে দেবে আর কি পোলেন দিয়ে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়। যাই হোক, দারুণ ব্যাপার। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এই যে পোলেন গ্রেন বিভিন্ন জায়গায় উঠছিল, এরকম উঠতে উঠতেই এসে পড়ে এখানে। বোঝা গেল? এবার তুমি ভাবছো যেমনই কম্প্যাক্ট থাকুক না কেন, কম্প্যাক্ট একবারে কম্প্যাক্ট কতদিন ছিল? তুমি যেটা কাঁচা আনারসের মতো দেখলে, ওটা একদম প্রথমে যখন ওভিউলি ম্যাচিওর করে নেয়, সেজন্য ওর একটু তোমার চিন্তা করার দরকার নেই যে পোলেন ঢুকলো কোন দিকে, ঢোকাই নি তখন, কারণ সে তো পুরো ইম্যাচিওর অবস্থায় আছে। এরপর তাকে তো ম্যাচিওর হওয়ার টাইম দাও। সে যখন ম্যাচিওর হলো তারপর আস্তে আস্তে স্পোরোফিল গুলো অল্প অল্প করে ফাঁক হতে শুরু করলো। আর তখনই কিন্তু পোলেন গ্রেন প্রবেশ করার একটা অপশন এলো। এখন সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার রয়েছে, সব গাছ তো একসঙ্গে ম্যাচিওর করবো একসঙ্গে রিপ্রোডাকশন করবো এরকম করে বসে নাই। তাহলে টাইম টু টাইম সিঙ্ক্রোনাইজ করলেই হবে, নাহলে অসুবিধা আছে। তাহলে আমরা ধরে নিলাম এই যে ব্যাপারগুলো এগুলো একটু ফাঁক ফাঁক হচ্ছে, আর সেই জায়গায় পোলেন গ্রেন এসে এখানে পড়তে পারছে বা পড়ার একটা অপশন রয়েছে। এবার এটা তো নেকেড অবস্থায় আছে, কোনো জায়গায় প্রবেশ করানো নাই। তাহলে এখানে কি হয়েছিল? একটা নিউক্লিয়াস যেমন ওখানে ছিল এখানেও একটা নিউক্লিয়াস ছিল। এবার সেই নিউক্লিয়াসটা ওই রকম নয়, মানে ওইটার মতো নয়, এটা আলাদা একটা প্যাটার্ন। সেটা হলো প্রথমে একটা মাইটোটিক ডিভিশন হয়ে যায় আর দুদিকে দুটো সরে যায়। এরপর এই নিউক্লিয়াসটা না একটা র্যান্ডম মাইটোটিক ডিভিশন চলে।
যে প্রচুর মেল গ্যামেট তৈরি করে ফেলে, মানে চলছে অ্যাকচুয়ালি মেগা গ্যামেটোজেনেসিস, সরি, হ্যাঁ মেগা গ্যামেটোজেনেসিস। মানে মেগা গ্যামেট মানে কি, এগ ফর্ম করছে। কি মনে আছে তো, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগা স্পোরোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস আর মাইক্রো গ্যামেটোজেনেসিস, চারটে স্টেপকে আমরা পড়িয়েছিলাম। তাহলে সেই জায়গায় এখানে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে ফেললো। আর এই যে নিউক্লিয়াসটা রয়েছে না, এই নিউক্লিয়াসটা তৈরি করে ফেললো, এও মাইটোটিক ডিভিশন, কিন্তু এ পুরো জায়গাটা ভরে ফেললো, এ পুরো জায়গাটা ভরে ফেললো, এখনই তৈরি করে ফেললো সাতটাতে যাকে বলে, সেটা হলো এন্ডোস্পার্ম। পুরো হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি করে ফেললো। তার মানে যেখানে এখানে 3N এন্ডোস্পার্মের কথা চলছে, এখানে সেটা হ্যাপ্লয়েড এন্ডোস্পার্মের কথা চলছে। যেখানে এটা বিফোর ফার্টিলাইজেশন হয়ে গেল, এটা সেখানে আফটার ফার্টিলাইজেশন হচ্ছে। এগুলো মেজর ডিফারেন্স জিমনোস্পার্মের সঙ্গে এঞ্জিওস্পার্মের। কারণ আমরা শুনবো যে কি কারণে এরকম করতে হলো। যেখানে এখানে একটাই মাত্র মেল গ্যামেটে ফিমেল গ্যামেটের কথা চলছিল, এখানে সেখানে অনেক ফিমেল গ্যামেট হয়ে বসে রয়েছে, মানে অনেক ফিমেল গ্যামেট বা নিউক্লিয়াস হয়ে বসে রয়েছে। বোঝা গেল? দেখো এতগুলো এগ আছে, আনসার্টেনিটি একটা ভীষণ ব্যাপার এখানে। আর সেই জন্য কখন পোলেন গ্রেন আসবে কোনো ঠিকই নেই। আর সেই জন্য ততদিন পর্যন্ত এদের নিউট্রিয়েন্ট সাপ্লাই করার দায়িত্ব হলো এই এন্ডোস্পার্মের। আর সেই জন্য বিফোর ফার্টিলাইজেশন এন্ডোস্পার্ম ফর্ম করে যায়। এখানে প্রয়োজন পড়েনি, নিউ সেলাস রিজন আছে আবার ভালো, তো প্রয়োজন পড়েনি, ওর আফটার ফার্টিলাইজেশন এন্ডোস্পার্ম ফর্ম করেছে। প্রশ্ন হলো এখানে একটা, এখানে এত কেন? ওই অ্যাডভান্স কন্ডিশন, অ্যাডভার্স কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশন। যদি টাইম টু টাইম না পাই পোলেন গ্রেনকে, তাহলে তো সবাই বাঁচবে এমন মানে নেই, হয়তো দু চারটে মরেও যেতে পারে। সেই জন্য অপশন রেখেছে আরো বেশি বেশি করে গ্রো করিয়ে রাখা, যাতে দু চারটে মরে গেলেও বাকিগুলো টিকে যায়, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। এইবার এখানে যখন পোলেন গ্রেন আসে, পোলেন টিউব যখন এন্টার করে, এখানে কিন্তু অপশনটা একটাই ছিল। এখানে কিন্তু অনেক অপশন আছে পোলেন টিউব এন্টার করার। কারণ এখানে মেল গ্যামেট প্রবেশ করলে মেল গ্যামেটের সংখ্যাটাও অনেকটাই লাগবে, তারপরে ফিমেল গ্যামেটের সঙ্গে ফিউজ করতে পারবে। তার মানে এখানে অনেকগুলো মেল গ্যামেট, অনেকগুলো পোলেন টিউব আছে, অনেকগুলো মেল গ্যামেট প্রবেশ করে, আর অনেকগুলো জাইগোট এখানে আলটিমেট তৈরি হয়। তাহলে 2N 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 এরকম করে অনেকগুলো জাইগোট এখানে তৈরি হলো। ঠিক আছে? আর সেই জন্য এখানে পলি এমব্রায়োনি বলে একটি কনসেপ্ট পুরোপুরি ভাবে চলে এলো, পলি এমব্রায়োনি। হ্যাঁ, ডাইরেক্ট স্পোরোফিলের মধ্যে পড়ে, স্পোরোফিলের মধ্যেই পড়ে। স্পোরোফিলের অ্যাডহেসিভ নেচার রয়েছে। ওর প্রশ্ন হলো স্টিগমা নাই, তাহলে স্টিকি নেচার নাই, তাহলে পোলেন গ্রেন রিসিভ করে কে? উত্তর হলো যে যে স্পোরোফিল আমরা দেখাচ্ছিলাম, সেই স্পোরোফিলের মানে এই যে কাঠের মতো এক একটা পাতা, এই যখন কাঁচা অবস্থায় থাকে না, এটা তো পুরো ম্যাচিওর করার অবস্থায় যে ছবিগুলো দেখালাম শেষে, ইমেচিওর অবস্থায় এ পুরোপুরি ভাবে স্টিকি ইন নেচার। আর পোলেন গ্রেনকে সহজেই অ্যাডিয়ার করে নিতে পারে, ধরে নিতে পারে, আসলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো এমব্রায়ো তৈরি হলো। আর সেই জন্য পলি এমব্রায়োনি কনসেপ্ট রয়েছে, বহু ভ্রূণতা, যেটা অ্যাঞ্জিওস্পার্মে দেখা যায় না। অ্যাঞ্জিওস্পার্মে যা দু চারজন দেখা যায় সেগুলো ফলস, ট্রু না, ফলস পলি এমব্রায়োনি। লেবু দেখা যায়, আর সেখানে ধরো পেঁয়াজে দেখা যায়, এরা সব ফলস। হ্যাঁ, পেঁয়াজ লেবু ফলস পলি এমব্রায়োনি। একটা বীজ পুঁতলে অনেকগুলো গাছ বেরোতে পারে। যেমন পেঁয়াজের ক্ষেত্রে আমরা তো স্পষ্টই বুঝতে পারি যে কলি অনেকগুলো বেরোয় একসঙ্গে একটা পেঁয়াজের। ঠিক আছে? তো যাই হোক, এখন আবারও প্রশ্ন হলো কেন এখানে পলি এমব্রায়োনির কনসেপ্ট এলো? আবারও সেই একই উত্তর, অ্যাডভার্স কন্ডিশন। কারণ দেখো এখানে একটা গাছ থেকে যখন এই কোনটা যখন ধরো পড়লো, পড়ার পর একবারেই যে মাটিতে আসবে তার কোনো মানে নেই। হয়তো বিভিন্ন জায়গায় আটকে 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 এসে ধরো দেখা গেল 1 বছর পর মাটিতে এলো। ঠিক আছে? অনেক ঝড়ঝাপটা সহ্য করে 1 বছর পর মাটি পেলো। তারপরে আস্তে আস্তে এই গোটা স্ট্রাকচারটা পচবে, এক একটা স্পোরোফিল মাটিতে পড়ে যাবে। সেখান থেকে অ্যাকচুয়ালি এক একটা বীজ, এটা তো বীজ নাকি এখন, এটা ওভিউল, ওভিউল ইকুয়াল টু সিড। তাহলে এক একটা সিড মাটি পাবে, তারপর গাছ গ্রো করতে শুরু করবে। এবার দেখো এতদিন পর পর্যন্ত হয়তো আরো দু চারটে এমব্রায়ো নষ্ট হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ কিছু এমব্রায়ো তো খেয়েই যাবে।
আর সেই এমব্রায়ো দিয়ে কিন্তু এর আলটিমেট গ্রো করে ফেলবে আর একটি নতুন উদ্ভিদে। আর সেই জন্য এদের কাছে রয়েছে পলি এমব্রায়োনি কনসেপ্ট। কারণ যেহেতু এদের মানে টপ টু বটম আসতে অনেক সময় লাগতে পারে, আর সেই জন্য অনেক এমব্রায়ো নষ্ট হয়ে যেতে পারে, অনেক টাইম লাগছে যেহেতু, আর সেই জন্য সেই অপশনটা রেখেছে যে নষ্ট হয়ে গেলেও 2-4টা যেন থেকে যায়, ফলে সেই অসুবিধাটা হবে না, যেটার কথা আমরা ভাবছি যেভাবে। বোঝা গেল? এটা হলো ওদের মেজর ব্যাপার স্যাপার। এবার এরা আলটিমেট যদি সিড হয়, তাহলে এটাকে আমি আলটিমেট কিন্তু আর ফ্রুট বলতে পারছি না, তাই না? ফ্রুট তখনই হবে যখন ওভারি থাকবে, তো ওভারি নেই, আর সেই জন্য নেকেড সিডেড। কারণ এক একটা এ যদি ম্যাচিউর করেও যায়, একটাকে যদি খুলেও নাও তুমি, দেখবে বীজটা ওপেনলি লাগানো আছে, অ্যাটাচ করানো আছে, ফলের মধ্যে লুকানো নাই, আর সেই জন্য এটা নেকেড সিডেড প্ল্যান্ট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, স্পোরোফিল মাঝে মাঝে পোর্শন আছে, বা বেসের দিকে আছে, বেসের দিকে এক একটা স্পোরোফিলের বেসের দিকে একটা করে উফিল লাগানো আছে, ভেতর দিকে সব ভেতরে, সব ভিতর দিকে রিজিয়ন আছে। হ্যাঁ, এক একটা স্পোরোফিল খুলে নিলে দেখতে পাবো স্পোরোফিলের ভিতরে ঢুকানো নাই, স্পোরোফিলটার বাইরেই আছে গায়ে, সেটা ভেতর দিক করে কভার করা আছে। এই সমস্ত কভার করে আলটিমেট কোন স্ট্রাকচারটা, তাহলে এই পাতাটাকে যদি মানে স্পোরোফিলটাকে তুমি খুলে ফেলি, তাহলে সামনেই দেখতে পাবো ওপরেই আছে, ওপরেই আছে, কোথাও ভেতরে নাই, ওপরে আছে। ডাইরেক্টলি তো যাচ্ছে স্পোরোফিলের যে গোটা স্পোরোফিলটা যদি এরকম হয় আর এর অ্যাডহেসিভ নেচার থাকে, তাহলে একটা পোলেন গ্রেন এখানে আটকাতে পারে না? আটকাতে পারে তো, আটকাতে পারে তো, আটকাতে পারে। আর এখানে ধরো এই স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা এখানে রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে, তাহলে এখান থেকে পোলেন টিউব গ্রো করে ঢুকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল কি বললাম? এই হলো মোটামুটি বিষয়। এবার এনসিআরটি অনুযায়ী আমরা দেখবো যে আর কি নতুন রয়েছে। দেখো মাইক্রোস্পোরোফিলে কি রয়েছে, দে আর অ্যারেঞ্জড টু মেল স্ট্রোবাইলি microsporangiate, they bear microsporangia. The microspore develop into male gametophyte. It is highly reduced and confined to only a limited number of cells. This gametophyte is called pollen grain. The pollen grains are developed within the microsporangia. কিচ্ছু নতুন নাই, ওই সেই অ্যাঞ্জিওস্পার্মের যেমন আমরা পড়েছিলাম সেই রকমই ব্যাপার স্যাপার। এখানেও তাই, মেগাস্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রেও একই বিষয় রয়েছে। ঠিক আছে, এখানে যদি বলি the arranged in a female strobili called macrosporangiate, they bear macrosporangia or ovule. Megasporangia mainly consists of a body called nucellus. It is protected by envelopes. The megaspore mother cell is differentiated to form a cell of the nucellus. Megaspore mother cell undergoes meiosis and 4 megaspore একই যা ছিল সেই এক, আর্চিস্পোরিয়াল সেল থেকে শুরু করে ফাংশনাল মেগাস্পোর হ্যান ত্যান যা যা ছিল সবাই এই জায়গা থেকে আরম্ভ হয়েছে, পার্থক্যটা শুরু। ফাংশনাল মেগাস্পোর তৈরি হলো, এখানে একটা নিউক্লিয়াস যুক্ত একটাই সেল, এখানে একটা নিউক্লিয়াস যুক্ত একটাই সেল। এবার সেই সেলটার 3টে মাইটোটিক ডিভিশন, এখানে গাদা গাদা মাইটোটিক ডিভিশন, এই জায়গা থেকে পার্থক্যটা শুরু হয়েছে। তার আগে পর্যন্ত সব এক, অ্যাঞ্জিওস্পার্মে যা পড়েছো জিমনোস্পার্মে সেমই আছে। ঠিক আছে, দ্য মেল অ্যান্ড ফিমেল কোনস মে বি বর্ন অন দ্য সেম ট্রি। পাইনাসের ক্ষেত্রে একই গাছের মধ্যে দেখা যায়, আবার ডিফারেন্ট ট্রি সাইকাস, সাইকাসের মেল কোন আর ফিমেল কোন মানে মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট আলাদা। যেমন দেখো বিভিন্ন গাছের ক্ষেত্রে, আমাদের এখানে অ্যাঞ্জিওস্পার্মে বিভিন্ন গাছের ক্ষেত্রে, ধরো খেজুর গাছের ক্ষেত্রে, ধরো তাল গাছের ক্ষেত্রে, হ্যাঁ মনোসিয়াস রয়েছে তা না, তাই তো? তাহলে তাল গাছের মেল গাছ আলাদা, ফিমেল গাছই আলাদা। সাইকাসে সেরকম, সাইকাসের মেল প্ল্যান্টই আলাদা, ফিমেল প্ল্যান্টই আলাদা। যে মেল তারা একদম মানে অনেকটা ম্যাচিওর করার পর একদম মাঝখানের পোর্শনে মানে পাতাগুলো বেরোচ্ছিল মাঝখানে এইরকম ফুলের মতো একটা বড় করে স্ট্রাকচার, দীর্ঘদিন ধরে টিকবে, দেখার মতো জিনিস হয়। আর ফিমেলের ক্ষেত্রে ওই গাছের যে পাতাগুলো বেরোচ্ছে তার নিচে থেকে এরকম করে, এইসব কি আর দেখে মানে এরকম বলে বোঝানো যায়? এগুলো দেখে বুঝতে হবে, আর সেই জন্য বলছি একবার করে গুগল করতে। হ্যাঁ, আমরা বড় জোর সাইকাসেরটা একবার দেখিয়ে দিচ্ছি, সাইকাসের মেল আর ফিমেলটাকে। ঠিক আছে, মানে এগুলো সত্যি এখানে
সাইকাস মেল কোন? হ্যাঁ দেখো, সাইকাস গাছ, তার যদি আমরা মাঝখানটা দেখি, হ্যাঁ দেখো মেল কোন, ঠিক আছে, হ্যাঁ সাইকাস মেল কোন। প্রচুর প্রচুর ভ্যারাইটি, আর সেই জন্য তাদের স্ট্রাকচারের প্রচুর ডিফারেন্স থাকবে, একরকম থাকবে না, কিন্তু আলটিমেট ওভারঅল দেখো কোন সেম, ঠিক আছে। তাহলে সাইকাস গাছের এরকম একটি কম্প্যাক্ট স্ট্রাকচার আছে। এবার যদি ফিমেলটা তুমি একবার দেখো, আচ্ছা একবার দেখি, দেখো দেখো পাতা, ঠিক আছে, পাতা, ঠিক আছে, ফিমেল দেখাচ্ছি, ওটা মেল ছিল, ওটা মেল ছিল, ফিমেল আলাদা। সাইকাসের পাইনাসের আলাদা আলাদা, একরকম নয়। এই দেখো ফিমেল, এই যে একটা গুলি গুলি রয়েছে না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। এই যে একটা এক একটা গোল গোল বলের মতো রয়েছে, এই ধরনের স্ট্রাকচার এক একটা পাতার মতো অংশ দিয়ে ওগুলো আছে, স্পোরোফিল, ঠিক আছে। এরকম প্রচুর গাছ আছে, এরকম প্রচুর গাছ আছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে গোটা একটা স্ট্রাকচার, এটা হলো স্পোরোফিল। এই স্পোরোফিলের মধ্যে ফিমেল গুলো এদিক ওদিক এদিক ওদিক করে লাগানো আছে, এগুলো প্রত্যেকটা ওভিউল এরকম করে একটার পর একটা লাগানো। এবার তুমি ভ্যারাইটি দেখো, চেঞ্জ করে দিলে তুমি আর খুঁজে পাবে না কি হলো কেসটা, এটা হলো সমস্যা। কারণ প্রচুর স্পিসিস আছে, সেই স্পিসিসে তুমি স্পিসিস গুলোকে বদলে দিই না, তখন তোমার মনে হয় যা সব উল্টো পাল্টা গেল। এই জন্য বলছি যে গুগল করে একবার তোমাকে দেখে নিতে, সবচেয়ে ভালো ছবি তো আমি বলবো এই ধরনের ছবি, যাতে তোমার একদম কোনো কনসেপ্টে কোনো গন্ডগোল আসবে না, যে এক একটা যে দেখতে পাচ্ছ জিনিস গেছে, ওটা হলো একটা মেগাস্পোরোফিল, যার মধ্যে মেগাস্পোর গুলো এক একটা লাগানো রয়েছে। আর মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর ইকুয়াল টু ওভিউল ইকুয়াল টু নেক্সট সিড। তোমাকে তো কোনগুলো সিনোনিমাস সেটা তো বুঝতে হবে তোমাকে, তাই না? ফাংশনাল মেগাস্পোর ইকুয়াল টু ওভিউল, আর সেই পরবর্তীকালে সিড, বোঝা গেল? তাহলে এটা হলো ফিমেলের ক্ষেত্রে। তা তুমি এর মেলটা আর পাইন গাছের ফিমেলটা একই রকম লাগবে, সেই জন্য গন্ডগোল করে ফেললে হবে না, একবার বুঝে নিতে হবে ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে মেল এবং ফিমেল কোন, সেম প্ল্যান্ট অর ডিফারেন্ট প্ল্যান্ট, এরকম একটি অপশন রয়েছে। আচ্ছা, আনলাইক ব্রাফাইটস এন্ড টেরিডোফাইটস ইন জিমনোস্পার্ম, the male and female gametophytes do not have an independent free living existence। যেমন আমরা মেনলি টেরিডোফাইটার ক্ষেত্রে দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং কন্ডিশন রয়েছে, এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু, এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নাই, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং কন্ডিশনের ব্যাপারটা কিন্তু নাই। আচ্ছা, unlike brophytes and pteridophytes, in gymnosperms, the male and female gametophytes do not have the independent free living existence। হ্যাঁ, এবার ব্রাফাইটার ব্যাপারটা এখানে একটু গন্ডগোল হয়ে গেল। এনসিআরটা দেখো একবার, একবার এনসিআরটা দেখো, লেখা আছে ব্যাস, তাহলে এখানে আমার কিছু করার নেই, বোঝা গেল? কিন্তু ব্রাফাইটাই অ্যাকচুয়ালি স্পোরোফাইটিক বডি ডিপেন্ডস আপন গামেটোফাইটিক বডি, একদম ক্লিয়ার কাট, ঠিক আছে। কিন্তু আমার তো কিছু করার নেই এখানে, যেমন আছে তেমন আমাকে দেখে রাখতে হচ্ছে, এটা আছে, ওকে। দে রিমেন উইদিন দ্য স্পোরঞ্জিয়া রিটেইনড অন দ্য স্পোরোফিলস, সেটা আমরা দেখতে পেলাম স্পোরোফিলের মধ্যে রিটেন করছে। আচ্ছা, পোলেন গ্রেন রিলিজড ফ্রম মাইক্রোস্পোরঞ্জিয়াম আর ক্যারিড আউট এয়ার কারেন্ট এন্ড মিট দ্য ওপেনিং অফ ওভিউলস, এই যে ওপেনিং অফ ওভিউলস, এটা the pollen tube carrying the male gamete grows towards the archegonia in the ovules, archegonia মানে এগুলো রয়েছে, and the discharge the uh, contents near the mouth of the archegonia, ঠিক আছে, মানে এর সামনের দিকে এসে ওপেন করে দেয়, মানে এখানে সাইনার্জিডস এর কনসেপ্ট কিন্তু নাই সেইভাবে, ঠিক আছে। আচ্ছা, আফটার ফার্টিলাইজেশন জাইগোট ডেভেলপস ইনটু দ্য এমব্রায়ো এন্ড দ্য ওভিউলস ইনটু সিড, কিছু নাই, যা বলার আমরা এখানেই বলে দিয়েছি। তাহলে এখানে খুব ভালো করে মনে রাখবে যেগুলো বলছি বারবার, সেটা হলো জিমনোস্পার্মের ক্ষেত্রে হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম, অ্যানজিওস্পার্মের ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, ডিপ্লয়েড এন্ডোস্পার্ম কাউরির হয় না,
দুটো তো গ্রুপের এন্ডোস্পার্ম হয়, এটা একটা হ্যাপ্লয়েড একটা ট্রিপ্লয়েড, তো মিটে গেল তো না। এ আফটার ফার্টিলাইজেশন হয় এন্ডোস্পার্ম, এর বিফোর ফার্টিলাইজেশন এন্ডোস্পার্ম হয়। এর এমব্রায়ো সিঙ্গেল এমব্রায়ো, যদি কেউ মস্তানি দেখায় তাহলে নিউসেলাস রিজিয়ন থেকে মস্তানি দেখাতে হবে। মানে যদি আবার কেউ ভাবে যে আমি এমব্রায়ো ফর্ম করবো, তাদেরকে নিউসেলাস রিজিয়ন থেকে ফর্ম করতে হবে, যেটাকে ফলস পলি এমব্রায়োনি বলবো, মানে ফলস এমব্রায়োনি বলবো। পলি হলে পলি। এ কিন্তু ট্রু, কারণ সেই অর্থে এর ট্রু ফার্টিলাইজেশন ট্রু ফার্টিলাইজেশন ট্রু ফার্টিলাইজেশন, মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেট ফিউজ করেই ফার্টিলাইজেশন হয়েছে, সেই জন্য সবগুলোই কিন্তু ট্রু ফার্টিলাইজেশনের মধ্যে পড়ে। আর সেই জন্য এর দেখা যায় ট্রু পলি এমব্রায়োনি। এই হলো বেসিক ডিফারেন্স যেগুলো রয়েছে, ঠিক আছে। ব্যাস, জিমনোস্পার্ম। আগের পাতায় ওগুলো পড়া যাবে আবার, সরি রেখে দিয়ে যাবো। হ্যাঁ, মানে উপর দিকে কিউটিকলের আবরণটা ঠিক থাকবে, মোটা থাকবে, মোমের মতো আবরণটা মোটা থাকবে, যাতে যে ইয়ে না হয়, মানে ট্রান্সপিরেশন না হয়, বাষ্পোষণ যাতে অ্যাভয়েড করতে পারে, ঠিক আছে। এরপর দেখো অ্যাঞ্জিওস্পার্মের পার্টটা আমরা কিছু পড়াবো না। কেন? কারণ অ্যাঞ্জিওস্পার্মের রিপ্রোডাকশন মানেই হলো তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং গ্ল্যান্ডস। অ্যাঞ্জিওস্পার্মে যে রিপ্রোডাকশন, সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং গ্ল্যান্ডস, গোটা চ্যাপ্টার। আমরা কেন পড়াবো এটা? মনোকট আর ডাইকট সেম আমরা পড়িয়ে ফেলেছি, ওখানে মনোকটের ডেভেলপমেন্ট আর ডাইকটের ডেভেলপমেন্ট পড়েছিলাম, তো কিচ্ছু করার নেই অ্যাঞ্জিওস্পার্মে। অ্যাঞ্জিওস্পার্মে যা আমাদের এখানে নেই, ধরো মরফোলজি, তো আমরা তো মরফোলজি আলাদা চ্যাপ্টার আছে, সেখানে পড়বো। অ্যানাটমি আলাদা চ্যাপ্টার আছে, পড়বো আমরা। সুতরাং এখানে অ্যাঞ্জিওস্পার্মে কিচ্ছু করার নেই, নাথিং। নেক্সট কোশ্চেন থাকবে, কোশ্চেন কেন থাকবে না? কিন্তু আমরা তো অলরেডি সেই চ্যাপ্টারটা পড়িয়ে ফেলেছি, তাহলে আমরা কেন পড়বো আবার এইসব জিনিস? যা এখানে আমরা খানিকটা একটু বোঝালাম, সেই জিনিস তো ইলাবোরেটলি পড়েছি আমরা। নেক্সট রয়েছে খুব ইম্পর্টেন্ট জিনিস নিচের ক্ষেত্রে, সেটা হলো প্ল্যান্ট লাইফ সাইকেল এন্ড অল্টারনেশন অফ জেনারেশনস। তিনটে অল্টারনেশন অফ জেনারেশন আছে, একদম সহজ সহজ ব্যাপার স্যাপার, কিন্তু ছেলেপেলেদের একটু অন্যরকম লাগে। হ্যাঁ, লাগার কিছু নাই, একদম সহজ বিষয়। আর সেটাকে আমরা দেখে নেবো, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক আর হ্যাপ্লোডিপ্লন্টিক তিনটে রয়েছে। একদম বেসিক লেভেলটা আমি একটু বুঝিয়ে দিই, তারপর একবার ছবিগুলোকে ফটাফট দেখিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক জিনিসটা একবার দেখে নাও। ধরো একটা অর্গানিজম হ্যাপ্লয়েড, কারা হ্যাপ্লয়েড রয়েছে? যেমন ধরো অ্যালগি রয়েছে, অ্যালগি রয়েছে, ফাঙ্গাই রয়েছে, ব্রাফাইটা রয়েছে, তারা হ্যাপ্লয়েড। তাহলে অর্গানিজমটা হলো হ্যাপ্লয়েড, তাহলে এটা হলো হ্যাপ্লয়েড বডি। সাপোজ এটা হলো বডি, বডিটা হ্যাপ্লয়েড। তাহলে সেই বডি থেকে যখন এটা যদি গ্যামেটোফাইটিক বডি হয়, তাহলে গ্যামেট প্রডিউস করবে। তাহলে আমরা ধরো লিখেই দিলাম এটা হলো গ্যামেটোফাইটিক বডি, গ্যামেটোফাইটিক বডি। তাহলে হ্যাপ্লয়েড, যদি হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক বডি হয়, তাহলে গ্যামেটো হ্যাপ্লয়েডই হবে থ্রু ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন, মাইটোসিস ডিভিশন। এরকমই আরেকটা প্ল্যান্টের কি কেস হবে? বলছি এই যদি মেল হয়, তাহলে একটা ফিমেলও তো এরকমই হবে, সেটা দেখাবার প্রয়োজন নেই। এবার মেল ফিমেল ফার্টিলাইজেশন করলো, টু এন জাইগোট হলো, একদম সিম্পল ব্যাপার, টু এন জাইগোট হলো। এবার জাইগোটের উপর মিওসিস ডিভিশন হবে, জাইগোটের উপর রিডাকশন ডিভিশন বা মিওসিস ডিভিশন হবে। তো সেখানে এটা জাইগোটিক মিওসিস বলা হয়, আমরা মিওসিস পড়ার সময় পড়ে নিচ্ছি এগুলো। তাহলে এখানে জাইগোটিক মিওসিস হলো, জাইগোট থেকে ডেভেলপ করলো অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক বডি। ব্যাস হয়ে গেল বেসিক প্যাটার্ন। মানে এখানে তুমি বলবে জাইগোট থেকে স্পোরোফাইটিক বডি ডেভেলপ করবে, তারপরে স্পোরোফাইটিক বডি থেকে স্পোর জেনারেট করবে, সেখানে রিডাকশন ডিভিশন হবে। তাহলে করো করো, সবার তো এরকম নয়। আমরা তো হ্যাপ্লন্টিক পড়ছি, আমরা তো পার্টিকুলার কাউকে বলিনি, আমরা এবার হ্যাপ্লন্টিক পড়ছি। তাহলে হ্যাঁ, একবারে তখন আর তোকে এত ভাগাভাগি করতে গেলে হবে না। তাহলে এখান থেকে করো স্পোরোফাইটিক বডি। তাহলে স্পোরোফাইটিক বডির উপর তুমি যে ব্রাফাইটা দেখেছিলে সোরাস তৈরি হচ্ছে, সেই সোরাসের উপর রিডাকশন ডিভিশন হয়েছিল, দিয়ে তৈরি করেছিল স্পোর। তাহলে এখানে স্পোর দিলাম, হ্যাপ্লয়েড স্পোর। স্পোরোফাইটিক বডি পর্যন্ত ছিল ডিপ্লয়েড, জাইগোট তো ডিপ্লয়েড ছিলই, সেই স্পোর থেকে ডেভেলপ করলো আবার গ্যামেটোফাইটিক বডি, জার্মিনেট করে। বুঝতে গেল? এখানে মেন পার্ট কোনটা? নো ডাউট গ্যামেটোফাইটিক বডি। আর যে কিনা হ্যাপ্লয়েড,
তাহলে এখানে জীবন চক্রের বেশিরভাগ জায়গা জুড়ে কোন অংশ পাচ্ছি? হ্যাপ্লয়েড স্ট্রাকচার। জীবন চক্রের বেশিরভাগ দশাই আমরা পাচ্ছি হ্যাপ্লয়েড স্ট্রাকচার, দ্যাটস ওয়াই হ্যাপ্লন্টিক। কিছু নাই, জলের মতো। জীবনের বেশিরভাগ দশা যারা হ্যাপ্লয়েডে কাটায় তারা হ্যাপ্লন্টিক, জীবনের বেশিরভাগ দশায় যারা ডিপ্লয়েডে কাটায় তারা ডিপ্লন্টিক, আর যারা সমান সমান প্রায় তারা হ্যাপ্লয়েড ডিপ্লন্টিক। কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন ভীষণ গুরুত্বপূর্ণ এটার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের একদম উদাহরণ সহযোগে খুব ভালো করে এই তিনটে জিনিস দেখে নিতে হবে। ঠিক আছে, তিনটে ছবিকে আমরা দিয়েছি একদম। সেখানে দেখতে পাচ্ছ যে হ্যাপ্লন্টিকের ক্ষেত্রে কি হচ্ছে, একদম জাইগোট এবং ব্যাস ওইটুকু জায়গায়, মানে এই যে জাইগোট। এখানে স্পোরোফাইটিক বডি দেখালাম, বললাম না এখানে দেখানো নেই, তো দেখালাম তাই। নাহলে তুমি এটাকেও অমিট করে দাও, তাহলে শুধু জাইগোট রেখে গেল। অ্যালগি যদি হয় তুমি তো এত ভালো করার পাবে না, তখন তো তুমি ব্রাফাইটার সঙ্গে মেলাতে পারবে না। আর সেই জন্য হ্যাপ্লন্টিক পড়ছি মানে ওই ব্রাফাইটা মাথায় ঢুকিয়ে হবে না, যে কোনো হ্যাপ্লয়েড অর্গানিজমের পড়ছি, সেটা অ্যালগি হতে পারে, ব্রাফাইটা হতে পারে, ফাঙ্গাই হতে পারে, তখন হ্যাপ্লন্টিক বডি চলছে। তার মানে এটা একটা ছোট্ট ফালির মতো অংশ আসবে। আর মেজর পার্ট যেটা আসবে জীবন চক্রের সেটা হলো হ্যাপ্লয়েড স্টেজে। ডিপ্লয়েড দশা খুব অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য আসবে, আর সেই জন্য এদেরকে বলা হয় হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন। আবার ঠিক উল্টো ব্যাপারটা দেখো, এখানে হ্যাপ্লয়েড দশাটা একদম সেই গ্যামেট ফর্মের সময় এসছে, বাকি গোটা স্পোরোফাইটিক বডিটা ডিপ্লয়েড স্টেজে আছে, যেটা জীবন চক্রের বেশিরভাগ জায়গায়। মানে একটা পিৎজাকে 8 ভাগ করেছে, 1 ভাগ তোমাকে দিয়েছে, 7 ভাগ লোকে খেয়ে দিয়েছে, এক লোকে খেয়ে দিয়েছে, তাহলে 1 ভাগ তুমি পেয়েছো, সেইটার দশা অবস্থা দেখো হ্যাপ্লয়েড। এবারে ডিপ্লয়েড দশাটাই ম্যাক্সিমাম, সেই জন্য ডিপ্লন্টিক। আর এখানে দেখো মোটামুটি সমান সমান, সেই জন্য হ্যাপ্লয়েড ডিপ্লন্টিক। এবার তোমার কাজ হলো হ্যাপ্লন্টিকের উদাহরণ স্পাইরোগাইরা, ভলভক্স থেকে আরম্ভ করে ক্লামাইডোমোনাস মনে রাখতে হবে নাম। ডিপ্লন্টিকের উদাহরণ জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের মেজরিটি, এবং অ্যালগার ক্ষেত্রে ফিউকাসের উদাহরণ আছে, অ্যালগার ক্ষেত্রে ফিউকাসের উদাহরণ আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নট ফাইকাস, ফিউকাস। ফাইকাস বেঙ্গলেন্সিস অশ্বত্থ গাছের সাইন্টিফিক নেম, এটা ফিউকাস নট ফাইকাস। মানে গুলিয়ে ফেলো না যেন আবার, ওই জায়গায় গিয়ে যেন আবার ঘেটে দিও না, হ্যাঁ সেটা বলছি। হ্যাপ্লোডিপ্লন্টিক মোস্ট ইম্পর্টেন্ট জায়গা জুড়ে থাকে, হ্যাপ্লোডিপ্লন্টিকের জায়গাটা সেটা হলো ব্রাফাইটা এবং টেরিডোফাইটায় দুটো দশায় প্রায় সমান সমান আছে। কেন দেখো, ধরো ব্রাফাইটার কি হয়, টেরিডোফাইটার থেকেও ব্রাফাইটা ভালো স্পষ্ট। ব্রাফাইটা কি হয়, ওই যে গাছটা যতদিন ধরে গ্রো করলো, তারপর দেখা গেল স্পোরোফাইটিক বডিটা মোর অর লেস ততদিন ধরে থাকছে। তার মানে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড স্টেজের যে সময়কালটা সেটা প্রায় সমান সমান, আর সেই জন্য ওখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েন্টিকের উদাহরণটা ওখানে আছে। বেশ, এই অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম কতগুলো স্টেপ, এটাই মেজর বিষয়। সময়সীমা যদি বলো তাহলে আমার মুশকিল হয়ে যাবে, কেন বলছি, ধরো ব্রাফাইটার ক্ষেত্রে যখন ডিপ গ্যামেটোপাইটিক বডিটা আছে, তার উপর তো স্পোরোফাইটিক বডি এলো, তুমি তো বলবেই এখনই স্যার স্পোরোফাইটিক বডি যখন এলো আপনি গ্যামেটোপাইটিক বডি কি করে অ্যাভয়েড করছেন, ও তো রয়েই গেল। তাহলে গ্যামেটোপাইটিক বডি তো ভীষণ দিন ধরে, অনেক দিন ধরে চলছে, তার উপরে স্পোরোফাইটিক বডি কয়েকদিন এলো, তোমার মনে প্রশ্ন আসবেই আমি জানি। বোঝা গেল কি বললাম? তোমার মনেরই প্রশ্ন এটা, যে গ্যামেটোফাইটিক বডির ওপর স্পোরোফাইটিক বডি ডিপেন্ড করে আছে। তাহলে আপনি কেন বলছেন যে গ্যামেটোফাইটিক বডির একটা দশা যে এতদিন ধরে 2 মাস ধরে চললো, তারপরে 1 মাসের জন্য এলো, বা 1.5 মাস চললো, 1.5 মাসে এলো, তাহলে গ্যামেটোফাইটিক বডি তো 3 মাসই পেলো, তাই না? তা সেই হিসাবে তুমি তো বলবে স্যার তো গ্যামেটোফাইটিক বডিটাই তো ডমিনেন্ট হচ্ছে, অবভিয়াসলি ডমিনেন্ট, যে হ্যাপ্লয়েড হচ্ছে, তাহলে আমার হ্যাপ্লয়েড দিকে চলে গেল না। এত তর্ক বিতর্ক করলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, মানে বিষয়টা তোমাকে একটা কনক্লুশনে পৌঁছাতে হবে, যে এই যে গোটা লাইফ সাইকেলের মধ্যে সময়কাল, স্টেজ দুটোই কে লেন্দি টাইম পিরিয়ড কাটাচ্ছে, সেই অনুযায়ী হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপারটা আসছে, মানে সেই অনুযায়ী হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিকের ব্যাপারটা আসছে। সেই দশা যেমন করে আছে, সে যদি হ্যাপ্লয়েড হয় তাহলে হ্যাপ্লন্টিক, আর যদি ডিপ্লয়েড হয় তাহলে ডিপ্লন্টিক, আর যদি দুটোই মোটামুটি মাঝামাঝি মোটামুটি রেখেছে তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লন্টিক। তোমার কাজ হলো এই ছকগুলোকে মনে রাখা, পাইচার্ট গুলোকে মনে রেখে উদাহরণগুলোকে একদম নিখুঁত ভাবে মনে রাখা, ব্যতিক্রম থাকলে ব্যতিক্রমকে মনে রাখা, ব্যাস। এখান থেকে তুমি কোশ্চেন পাবেই আশা করা যায়। ওকে, এই ছিল মোটামুটি প্ল্যান ক্লাসিফিকেশন। ওকে।